ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। প্রথমত ধন্যবাদ জানাই সবাইকে এই বিএম ফিজিক্স চ্যানেল আসার জন্য। আজকে মূলত যে বিষয়ে আমরা ভিডিওটি করছি সেটা মূলত আজকে যে ক্লাস 12-এর ফিজিক্স পরীক্ষা হয়ে গেল, সেই ফিজিক্স পরীক্ষার কিছু প্রশ্নের উত্তর শর্ট টাইমে আমরা করে দেব আর কি। বিশেষ করে এমসিকিউটা, এসএকিউ, আর যদি পারি আমরা 2 মার্কসের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমরা খুব শর্টলি এবং কুইকলি সঠিকভাবে আমরা করার চেষ্টা করব। চলো স্টার্ট করা যাক। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, আমরা যে কোশ্চেনটার দিকে একটু দেখি কি রয়েছে। এপসিলন নট তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতর আধান আছে কিউ, তাহলে ওই ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? উত্তর হবে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিউ বাই 6 এপসিলন নট। কেন? কারণ হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখার চেষ্টা করি যে কোনো ঘনকাকৃতি বস্তুর অভ্যন্তরে যদি আমরা কিউ আধান রাখি, ঠিক আছে, সেই কিউ আধানের জন্য সেই সমগ্র তলের মধ্যে যে অতিক্রান্ত ফ্লাক্স হবে সেটা অ্যাকর্ডিং টু গাউস থিওরিম যে মোট আধান বাই এপসিলন নট হবে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে ওরা চেয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে সমগ্র তলে না, যে কোনো একটি তলে। তার মানে কি এই ঘনকের কটা তল আছে? 6টি। তাহলে যে কোনো একটি তলে ফ্লাক্স হবে মোট ফ্লাক্সের 6/1, দ্যাট মিনস কিউ বাই 6 এপসিলন নট। সো অপশন নম্বর আমরা যেটা দেখলাম, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণের মান কত? এটাও কোশ্চেন করার আগে আমরা এমনিতেই জানি যে উত্তর হবে 90 ডিগ্রি। এটাও অপশন নম্বর সি। কারণ একটা কোশ্চেন বোর্ড এক্সামে খুব আসে যে দেখাও যে তড়িৎ বলরেখাগুলির সমবিভব তলকে অভিলম্বে ছেদ করে। তো এই কোশ্চেন থেকে উত্তরটা বেরিয়ে আসলো, অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা যদি বলি 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সারও কী হবে? 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন যেটা বলেছে, বর্তনীতে দেওয়া আছে এ বি সি সি ডি ডি এ এবং জি, মানে এই বাহুগুলির রোধ যথাক্রমে 6, 3, 12, 6 এবং 10 ওহম, এবং এখানে একটা কোষ দেওয়া আছে দিয়ে এত কিছু বলার পরে বলছে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ মাত্রা কত, মানে এই জি রোধের মধ্যে প্রবাহ মাত্রা কত। এখানে আমাদের কিছুই করার দরকার নেই, ডাইরেক্টলি আমরা বলবো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 0 অ্যাম্পিয়ার। কারণ আমরা জানি যে এটা একটা হুইটস্টোন ব্রিজ, এবং হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্তটি হলো পি বাই কিউ আর বাই এস। যদি পি বাই কিউ আর বাই এস সমান হয়, মানে 6/3 মানে 2, আর 12/6 মানে এটাও 2, যেহেতু এই বাহু বাই এই বাহুর অনুপাত এবং এই বাহু বাই এই বাহুর অনুপাত সমান, তাহলে বলতেই পারি যে এটা সাম্যাবস্থার শর্ত, এবং সাম্যাবস্থার কি ক্যালভানোমিটারের মধ্যে কোনো প্রভাব যায় না, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যদি হালকা করে আরেকবার বলে দিই বিষয়টা, তাহলে দাঁড়ালো যে কোনো হুইটস্টোন ব্রিজের 4টি বাহু থাকে, সেই 4টি বাহু যথাক্রমে দিস, এটা গ্যালভানোমিটার, এটার নাম পি, কিউ আর এস। এই 4টি বাহুর মধ্যে যখন পি বাই কিউ এবং আর বাই এস এর মান সমান হবে, তখন অবভিয়াসলি গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ যায় না, এবং এখানে সেই শর্তটাই মেনে চলেছে, কারণ 6/3 মানে 2, 6/3 মানেও 2, এবং এখানে 12/6 মানে এটাও 2। সো জি আমাদের কোনো প্রভাব না, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন যেটা বলেছে, একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তবে নতুন ব্যাসার্ধ কত হবে? তাহলে আমাদের একটি তড়িৎগ্রস্ত কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এখানে কণা একটা সুষম তড়িৎ ক্ষেত্র সুষম, কণা নির্দিষ্ট, ভর নির্দিষ্ট, সবই নির্দিষ্ট, কিন্তু বলছে যখন আর ব্যাসার্ধে করছে তখন শক্তি একটা থাকবে, যদি শক্তি দ্বিগুণ করা হয় তখন নতুন ব্যাসার্ধ কত হবে। এবং তাহলে আমাদের প্রথমত অঙ্কটা করার জন্য যেটা জিনিস জানতে হবে সেটা হলো যে তোমার শক্তির সঙ্গে তোমার ব্যাসার্ধের সমীকরণ কি। আমরা জানি শক্তির সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা আধানকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাঠানো হবে তখন তার শক্তি রাশিমালা কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই
2n। সাধারণত এটা আমরা জানি। তো এখানে ওরা বলেছে যে নতুন শক্তি কত হবে যখন, তাহলে আমরা কী বলতে পারি, ধরে নিলাম ফাইনাল এনার্জি জানি না আর ইনিশিয়াল এনার্জি EI। তাহলে এখানে কি করতে পারি, কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m ইন্টু আর ফাইনাল স্কোয়ার, অনুরূপভাবে কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m ইন্টু আর ইনিশিয়াল স্কোয়ার। তাহলে যেটা দাঁড়ালো মেনলি বিষয়টা এখানে যে তোমার এই দুটো পার্ট কিন্তু সব কিছু সমান, শুধুমাত্র আর ফাইনাল বাই আর ইনিশিয়াল তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী বলছে, অন্তিম শক্তিটা হবে প্রাথমিকের দ্বিগুণ। তাহলে কেটে গেল, হয়ে গেল 2, মানে আর ফাইনাল ইকুয়ালস টু আর ইনিশিয়াল ইন্টু √2। যেহেতু আর ইনিশিয়ালের মান ওরা বলছে আর, সো আর √2 এরকম একটা অপশন নিঃসন্দেহে থাকবে, আর √2। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এখানে যেটা তোমার অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো বিষয়গুলো। এবার পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা কি, সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধ যথাক্রমে 1:2, তাদের চৌম্বক ভ্রামক সমান হলে তড়িৎ প্রবাহের অনুপাত কত। খুবই সহজ কোশ্চেন। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো পরে আমরা যদি মিনিংগুলো বুঝতে পারি তাহলে কিন্তু অ্যান্সার আমাদের খুব সহজে হয়ে যাবে। প্রথমত এটা কত নম্বর কোশ্চেন আমাদের, 5 নম্বর কোশ্চেন, মানে MCQ 5। আমাদের এটা জানতে হবে চৌম্বক ভ্রামকের সমীকরণ কি। চৌম্বক ভ্রামক P = PM = I × A, মানে প্রবাহমাত্রা ইন্টু লুপের ক্ষেত্রফল। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ওরা বলেছে দুটি ক্ষেত্রের চৌম্বক ভ্রামক P1 এবং P2 কি সমান। সো I1 A1 = I2 A2। যেহেতু ওরা প্রবাহমাত্রা অনুপাত চেয়েছে তাহলে I1/I2 এটা চেয়েছে ওরা, সো A2/A1। A2 মানে কি, বৃত্তাকার লুপ, তোমার হচ্ছে গিয়ে পাই R2² বাই পাই R1², দ্যাট মিনস R2/R1 তার হোল স্কোয়ার। এবার R1 R2-র মধ্যে একটা সম্পর্ক কী দিয়েছে ওরা, ব্যাসার্ধের অনুপাত বলেছে 1:2 R1/R2, কিন্তু এখানে দিয়েছে R2/R1। তাহলে আমরা কী করতে পারি, এখানে করতে পারি 1:2 মানে 2/1, দ্যাট মিনস 4:1 অ্যান্সার। 4:1 অ্যান্সার নিশ্চয়ই রয়েছে। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশন কী হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, যে একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার প্রবাহান্তর পরিবর্তিত হয় এবং 8 ভোল্ট যদি বিভব প্রবাহ তৈরি হয় তবে সেক্ষেত্রে কুণ্ডলীর আবেশাঙ্ক কত। এটা খুবই সহজ একটা কোশ্চেন, অ্যাকচুয়ালি সূত্র জানলেই হয়ে গেল। আমরা জানি আবেশ্য তড়িৎচলক বলের সমীকরণ কি, -L ঠিক আছে। সেখানে সাবেশাঙ্ক চেয়েছে, মান চেয়েছে, এখানে চিহ্নের কোনো ফ্যাক্টর নেই, E/ddt/I। সো এখানে E বলতে কত দিয়েছে, ওখানে 8 ভোল্ট দিয়েছে, আর প্রবাহমাত্রার পরিবর্তন কত, 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস 4 অ্যাম্পিয়ার। আর সময় কত বলছে, 0.05, দ্যাট মিনস এটা যেটা দাঁড়ালো 8/4/0.05। সো 4/0.05 মানে ব্যাপারটা 400/5, আর 400/5 মানে কত, 400/5 মানে 80। তাহলে উপরে 8 নিচে 80, 1/10, দ্যাট মিনস যেটা উত্তর আসলো 0.1 হেনরি। নিঃসন্দেহে অপশন থাকবে 0.1, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলেছে, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে LCR শ্রেণীর সমবায় বর্তনীতে বিশুদ্ধ রোধক বর্তনী নিয়ে আচরণ করে। খুবই সহজ কোশ্চেন, এটাকে আমরা জানি অনুনাদি বর্তনী। এটাকে যদি প্রশ্ন করা হয় LCR বর্তনী অনুনাদি হওয়ার শর্ত কী, তাহলে আমরা বলবো যখন তোমার হচ্ছে গিয়ে এটা কত নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। আমরা বলতে পারি LCR বর্তনীর ক্ষেত্রে যখন আবেশীয় প্রতিঘাত এবং রোধকীয় প্রতিঘাতের মান, ধারকীয় প্রতিঘাতের মান সমান হয়, দ্যাট মিনস ω/L এবং ω/ωc সমান হয়, তখন বর্তনীটি শ্রেণী অনুনাদে আচরণ করে এবং এটাই কি
তোমার হচ্ছে গিয়ে পিওরলি রেজিস্ট্রেটিভ সার্কিট বা বিশুদ্ধ রোধক বর্তনী, এটা পুরোপুরি রোধের বর্তনীতে আচরণ করে। সো এখানে ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, এটাই হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কী বলছে, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো মাইক্রোওয়েভ। এখানে আমাদের মনে রাখতে হবে, খুবই সহজ বিষয়, মানে সঞ্চার ব্যবস্থা চ্যাপ্টার থেকে জানি। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় যে তরঙ্গদড়ি, সেটা হলো মাইক্রোওয়েভ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কী বলেছে, কোশ্চেনটা খুব ভালো, এটা সম্ভবত তোমার AIPMT অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2012-তে এসেছিল। একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন পি এর সঙ্গে জড়িত দ্বিপগলি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন 0.5%, তবে ইলেকট্রনটির প্রারম্ভিক ভরবেগ কত ছিল? দেখো অ্যাকচুয়ালি এটা কিচ্ছু না, আমাদের হালকা ছোট্ট মাইন্ডে যদি বিষয়টাকে ভাবি তাহলে অঙ্কটা হবে কত নম্বর, 9 নম্বর কোশ্চেন। তো 9 নম্বর কোশ্চেন এখানে যেটা আমাদের করতে হবে, আমরা জানি দ্বিপগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা ল্যামডা ইজ ইকুয়ালস টু h/p। এবার যদি প্রশ্ন করি যে এখানে তোমার যে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন কত, তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা ল্যামডা বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু, এখানে তোমার হচ্ছে কি বেগের মানে ভরবেগের পরিবর্তন কী হবে, ডেল্টা পি বাই পি। অ্যাকচুয়ালি এখানে নেগেটিভ চিহ্ন আসবে, সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর যেহেতু আমরা পরিবর্তনের মানটা ভ্যালু হিসাব করছি, মানে মডিউলেশন পার্টটা, তাহলে আমরা মানে মড পার্ট হিসাব করছি, তাহলে বলতে পারি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন এটা এবং মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন দিস। কিন্তু এই তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন ওটা বলেছে কত, 0.5%, দ্যাট মিনস 0.5/100, 0.5/100 ইকুয়ালস টু এই যে ভ্যালুটা, যে ভরবেগের পরিবর্তন, ওই ভ্যালুটা কি কিন্তু পি বলেছেন। তার এই যে বিষয়টা প্রাথমিক, এটা বিষয়টা প্রাথমিক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, এটাকে যদি আমি জাস্ট পি ইনিশিয়াল বলি বাই পি ইনিশিয়াল, এই পি ইনিশিয়াল মানটা কিন্তু ওরা চেয়েছে, কিন্তু এই পরিবর্তনটা ডেল্টা পির মানটা ওরা কিন্তু পি বলেছে, এই পি এবং এই পি সমান নয়। তো এটা কি আমরা বলতে পারি রিলেশন, সেই রিলেশন থেকে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন এবং কি ভরবেগের পরিবর্তন বা মোমেন্টামের পরিবর্তন, এটা দ্বিপগলি প্রকল্প। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এটা মানে কত তোমার হচ্ছে গিয়ে কেটে দিলে নিচে 1000, তার মানে 200, 1/200 ইকুয়ালস টু পি বাই পি ইনিশিয়াল, ওরা মানে ইনিশিয়াল ভরবেগ চেয়েছে, ইনিশিয়াল ভরবেগ পেবে 200 টাইমস অফ চেঞ্জিং ভরবেগ, অর্থাৎ 200 পি অ্যান্সার হবে। অপশন 200 পি আসে, হ্যাঁ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশন যেটা হবে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়ং দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত যথাক্রমে দিয়েছে কত, 4:1। তাহলে বেধের অনুপাত বলেছে 4:1, তাহলে ব্যতিচার ঝালরের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত। খুবই সহজ কোশ্চেন, অ্যাকচুয়ালি ওরা যে দিয়েছে এখানে বিস্তার দিয়েছে। কত নম্বর কোশ্চেনটা, কোশ্চেন নম্বর হচ্ছে তোমার 10। 10 ওরা যেটা বলেছে বিস্তার অনুপাত বলেছে A1/A2 ইজ ইকুয়ালস টু 4:1, 4:1। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা চেয়েছে, তাহলে বিস্তার থেকে যদি আমরা তীব্রতা বের করি, তাহলে তীব্রতার ক্ষেত্রে কী হবে, এটাকে আমরা কাজ করি কী বলে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, যোগভাগ প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো, সেক্ষেত্রে আমরা পাবো A1 + A2 বাই A1 - A2 বাই তোমার হচ্ছে গিয়ে 4 + 1/4 - 1, তাই তো নাকি? এখানে কি বলেছে, এত ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত এত, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত চেয়েছে, Imax/Imin চেয়েছে। আচ্ছা Imax/Imin চেয়েছে, Imax/Imin এত তো আমার দরকার নেই, ডাইরেক্টলি আমার যেটা হবে এখানে Imax/Imin তোমার হচ্ছে গিয়ে 25/9, 25/9 কি অপশন আছে, 25/9 অপশন এখানে নেই, তার মানে 25/9 যদি অপশন নেই, তাহলে সেক্ষেত্রে যেটা এখানে হবে, তাহলে এখানে যেটা বললো যে ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত যদি 4:1 হয়, দ্যাট মিনস যোগভাগ প্রক্রিয়া করলে আমরা যেটা পাবো 4/1, দ্যাট মিনস কত আসলো 5/3, 5/3। তাহলে সর্বোচ্চ তীব্রতা অনুপাত এবং সর্বনিম্ন Imax/Imin যেটা হওয়ার কথা, সেটা কত হবে, 5/3 তার বর্গ করলে কত হবে, 25/9, অর্থাৎ 25/9 অ্যান্সার হওয়ার কথা, কিন্তু অপশন কিন্তু 25/9 এখানে নেই। সেই দিক থেকে এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে বলে মনে হচ্ছে, কারণ যদি ছিদ্রদ্বয়ের তীব্রতার অনুপাত যদি বলতো,
তীব্রতার অনুপাত বলা থাকতো এবং বেদের অনুপাত চাইতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার ডি হতো। কীরকম, যদি এখানে তীব্রতার অনুপাত বলা থাকতো যে আই ম্যাক্স বাই আই মিন বা আই ম্যাক্স বাই মিন না, সরি, জাস্ট তীব্রতার অনুপাত তোমার হচ্ছে গিয়ে I1/I2 কত, তোমার হচ্ছে 4/1। I1/I2 মানে কি, যে বিস্তারের বর্গ ইকুয়ালস টু 4/1। সেক্ষেত্রে তোমার কত হবে, তীব্রতার অনুপাত দেওয়া থাকলো, তীব্রতার অনুপাত দেওয়ার পরে যেটা আসলো বিস্তারের অনুপাত কত, A1/A2 হবে তোমার 2:1। এবং তখন তীব্রতা, ম্যাক্সিমাম তীব্রতা এবং মিনিমাম তীব্রতা যেটা হবে, সেক্ষেত্রে তোমার আসতো কত, 2 + 1 বাই তার হোল স্কোয়ার, 2 - 1 বাই তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 9:1। তো অপশন নাম্বার কী আসতো তখন, সেক্ষেত্রে অপশন নাম্বার আসতো তোমার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে ব্যাপারটা হচ্ছে কি, যদি বলতো এখানে যে ছিদ্রদ্বয়ের তীব্রতার অনুপাত, এখানে বিস্তারের কথাটা বাদ দিয়ে, বেদের বাদ দিয়ে তীব্রতার অনুপাত যদি বলতো তোমার হচ্ছে গিয়ে 4:1, তবে সেক্ষেত্রে তীব্রতা থেকে আমরা বিস্তার থেকে হচ্ছে কি আমরা কী বের করতাম, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত। অর্থাৎ এখানে যেটা বলা আছে যে থাকতে হবে যে ছিদ্রদ্বয়ের তীব্রতার অনুপাত 4:1, বিস্তার অনুপাত এটা আসবে, এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত, 9:1 হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর নতুবা তোমার হচ্ছে কি যেটা দেওয়া আছে সেই হিসেবে অ্যান্সার কত হবে, 25/9 অ্যান্সার। যাই হোক, বাকিটা পরে জানা যাবে। নেক্সট কোশ্চেন, একটি আলোকরশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে 0.5 মিলিমিটার বেদের কাচ ফলকের মতো দিয়ে যেতে কত সময় লাগবে? খুবই সহজ কোশ্চেন এটা। কত নম্বর কোশ্চেন দেখলাম এটা, কোশ্চেন নাম্বার 11। এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার, এখানে মেইন কথা হচ্ছে প্রথমত আমরা কি জানি, মিউ ইজ ইকুয়ালস টু C/V। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে আমরা আলো পাঠাচ্ছি সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক ওরা বলেছে 1.5, এবং আমরা আলোর বেগ জানি কত, 3×10⁸ দ্যাট মিনস সেই মাধ্যমে আলো 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাবে, এবং সেই মাধ্যমে আলো যতটুকু পথ যাবে সেইটুকু কত, যে বলেছে 5 মিলিমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। আমরা জানি S = VT, হ্যাঁ, সো T is equals to S/V। S/V বলতে এখানে S বলতে তোমার যেটা দাঁড়ালো, S বলতে তোমার যে 5 × 10⁻³ যেহেতু মিলিমিটার আছে মিটারে কনভার্ট করলাম, আর বেগ তো আমরা পেলাম এই মাধ্যমে আলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড। সো 5/2 10⁻11, দ্যাট মিনস 2.5 10⁻11 এত সেকেন্ড সময় লাগার কথা। 2.5 10⁻11 সেকেন্ড। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে n-তম স্তরে উদ্দীপ্ত করা হয়েছে। ওই উদ্দীপ্ত স্তর থেকে n এর নিচের সকল স্তরগুলিতে যাওয়ার জন্য ওই পরমাণুর মধ্যে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালিকা পাওয়া যেতে পারে। খুবই সহজ কোশ্চেনটা, দেখে মনে হচ্ছে খুবই কঠিন কোশ্চেন, বাট খুবই সহজ কোশ্চেন। এটা কোশ্চেন হবে তোমার হচ্ছে গিয়ে 12 নম্বর কোশ্চেন। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা হাইড্রোজেন পরমাণু যে কেন্দ্রক বা নিউক্লিয়াস, ফার্স্ট অরবাইট, সেকেন্ড অরবাইট, থার্ড অরবাইট অ্যান্ড সো অন, অনেকগুলো অরবাইট আছে। তাহলে একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে সংক্রামিত হয়, তখন সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হতে পারে। এখান থেকে এখানে হতে পারে সংক্রমণ, এখান থেকে এখানে হতে পারে, মানে 2 থেকে এখানে হতে পারে, এখান থেকে এখানে হতে পারে, মানে বাইরে থেকে এখানে আসতে পারে। অর্থাৎ যে কোনো দুটি স্তরের মধ্যে কিন্তু সেই সংক্রমণটা হতে হবে, এবং সেখানে কতগুলো উত্তেজিত স্তর আছে, n-খানা। তাহলে এখানে যেটা সম্ভাব্য তোমার হচ্ছে গিয়ে বর্ণালী সংখ্যা পাওয়ার সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে তোমার Nc2, মানে এখানে কি কম্বিনেশন হবে, Nc2 মানে n⁻2 into 2 ইকুয়ালস, এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে n⁻কে আমরা লিখতে পারি n into n-1 into n-2 বাই n-2 into 2 into 1। তাহলে এই n-2 এর সঙ্গে কেটে গেল, 2 into 1 মানে জাস্ট 2, তাহলে নিচে কি দাঁড়ালো হাফ ইন্টু n into n-1। এটা উত্তর হবে। সেখানে তোমার হচ্ছে হাফ ইন্টু n into n-1। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যেটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 13,
ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা পটি, পরিবহন পটি, শক্তি ব্যবধান মানে শক্তি পটির পার্থক্য কত। এটা আমি বারবার স্টুডেন্টদের বলতাম যে সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে হয় 1.11 ইলেকট্রন ভোল্ট আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। সেহেতু এখানে যেহেতু সিলিকন বলেছে, সো এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। যদি জার্মেনিয়া বলা থাকতো তাহলে 0.67 ইলেকট্রন ভোল্ট হতো। তো ঘরের তাপমাত্রায় সিলিকন এবং সিলিকনের যোজ্যতা পটি এবং পরিবহন পটি অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে পার্থক্যটা হবে শক্তি পটি পার্থক্য, সেটা কত 1.1 ইলেকট্রন ভোল্ট। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 14, একটি বিস্তার মডুলেশনের সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তারের যে ভোল্টেজ সেটা কত 10 ভোল্টেজ এবং 2 ভোল্টেজ সূচাঙ্ক চেয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস জানি খুব ভালো করে যে সেটা হচ্ছে গিয়ে বিস্তার বিরূপণাঙ্কর একটা এক্সপ্রেশন আছে সর্বোচ্চ বিস্তার মাইনাস ভি মিন ভি ম্যাক্স প্লাস ভি মিন বাই এ ম্যাক্স মাইনাস, মানে এটাকে সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার বাই এ ম্যাক্স প্লাস এ মিন। এখানে এ ম্যাক্স বলেছে ওরা কত 10, হ্যাঁ এটা 2 বলেছে, সরি এখানে মাইনাস চিহ্ন, এখানে 10 প্লাস 2, তাহলে উপরে কত আসলো 8, নিচে কত আসলো 12। 8/12 মানে কত, 8 মানে তোমার হচ্ছে কি 2/3। এখানে উত্তর হওয়ার কথা 2/3। নিঃসন্দেহে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমি আরেকবার ফাইনালি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। এখানে যেটা দাঁড়ালো, প্রথম কোশ্চেনটার উত্তর হবে তোমার অপশন নাম্বার সি Q/6 এপসিলন নট। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হবে অপশন নাম্বার সি 90 ডিগ্রি। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি 0 অ্যাম্পিয়ার। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমার বি √2R। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে তোমার প্রবমাত্রা অনুপাত মানে 4:1। আমরা এখানে দেখলে অবশ্য পেয়ে যাব 5 নম্বর কোশ্চেন আমরা কী করেছিলাম। হ্যাঁ 5 নম্বর কোশ্চেনের তোমার 4:1। তোমার 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পাবো 1.1 হেনরি। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পাবো অপশান সি ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc মাইক্রোওয়েভ। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার এ দাগের। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার 200 পি। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমার 9:1। 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমার যেটা হবে সেক্ষেত্রে শুধুমাত্র এখানে সর্বনিম্ন যদি বিস্তারের সর্বোচ্চ সর্বনিম্ন কথা না থাকতো, শুধু তীব্রতার অনুপাত চাইতো, তাহলে কিন্তু হয়ে যেত 16:1 হতো। কিন্তু এখানে কোশ্চেনটার কিছু মিস্টেক পয়েন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে কাছের মধ্যে যেতে সময় লাগে কত 2.5 × 10⁻11 সেকেন্ড। এখানে তোমার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 1.11 ইলেকট্রন ভোল্ট, এখানে 2/3। এসিকিউ পার্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি আমরা একটু মুখের ওপর বলে দিই, যেমন সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করে, উত্তর হবে 0। জাস্ট অপশন এ দিয়ে লিখলে যেটা উত্তর হতো, মানে 2 দাগের কোশ্চেনটা তুমি যদি লিখতে 2 দাগের কোশ্চেনটা তুমি যদি লিখতে 2-এর 1 নম্বর দিয়ে তুমি যদি বলতে জাস্ট 0, তাহলে তুমি একটা ফুল নাম্বার পেয়ে যেতে, কারণ কোনো বল অনুভব করে না। আমরা প্রশ্ন হতে চাই কেন, আমরা জানি যে কোনো একটা আধানকে যখন বি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাঠানো হয় তখন তোমার সেই আধানটি যে পরিমাণ বল অনুভব করে সেটা হচ্ছে তোমার F = QeV sin θ। যেহেতু আধানটি স্থির তার মানে বেগ নেই এখানে, আর বেগ না থাকার জন্য সে কোনো বল অনুভব করবে না, অর্থাৎ বল কত হবে, বল হবে 0। এটা দেখানোর দরকারও ছিল না। অ্যামমিটার এবং ভোল্টামিটারের মধ্যে কার রোধ বেশি, অবশ্যই ভোল্টামিটারের রোধ বেশি, কারণ আমরা জানি অ্যামমিটার মানে ক্ষুদ্র মানের রোধ বা যেটাকে আমরা শান্ট ব্যবস্থা বলি, আর ভোল্টামিটার মানে উচ্চমানের রোধ। অ্যাকচুয়ালি নিম্নমানের রোধ শ্রেণীতে যুক্ত করলে সমান্তরালে যুক্ত করলে অ্যামমিটার তৈরি হয়, আর উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করলে তোমার ভোল্টামিটার তৈরি হয়। আরও ভালো কথা হচ্ছে কি আদর্শ অ্যামমিটার রোধ 0 হয়, আদর্শ ভোল্টামিটার রোধ অসীম হয়। বাংলা কথা এখানে অ্যামমিটার এবং ভোল্টামিটারের মধ্যে ভোল্টামিটার রোধ বেশি। 2 নম্বর কোশ্চেন, লেন্জের সূত্র কোন নীতি মেনে চলে, অবশ্যই শক্তি সংরক্ষণ সূত্র। এটা তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টারে আছে, যে দেখাও যে লেন্জের সূত্রটি কেন শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা কোশ্চেন থাকে, একটা ভালো কোশ্চেন বোর্ড এক্সামে আসে। উত্তর কী হবে, লেন্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রকে মেনে চলে। 3 নম্বর কোশ্চেন অ্যান্সার আমরা তাহলে এখানে আর উত্তরগুলো লিখছি না, আমি নিজে বলছি। প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো, জাস্ট সম্পর্ক লিখতে বলেছে। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেনে আমাদের এখানে যেটা বলছে প্রতিসরাঙ্কের সঙ্গে মাধ্যমের সংকট কোণের সম্পর্ক, এখানে আমাদের কিছুই করতে হতো না। এটা একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা তোমার হচ্ছে সংকট কোণের ক্ষেত্রে এটা তোমার θc, এটা তোমার 90 ডিগ্রি কোণ। সেক্ষেত্রে আমরা কি জানি যে প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্ক sin θc = 1/μ, বা আরও একটা কথা লিখতে পারে θc = sin ইনভার্স 1/μ। এটা কি প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্ক।
মিউ প্রতিসরাঙ্কের তরলের মধ্যে ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হবে? ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে বা কোনো পরিবর্তন হবে না, ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন শূন্য, এটা লিখতে পারি। মানে যেরকম ফোকাস দৈর্ঘ্য ছিল ওরকম থাকবে। কারণ একটা কথা আমরা বলতে পারি, দর্পণকে যদি আমরা তরলের মধ্যে ডোবাই তাহলে সেখানে তার কোনো ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয় না। যদি এখানে লেন্সকে ডোবানো হতো অবশ্যই ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়। যদি পরীক্ষা প্রশ্ন হতো কেন, তাহলে আমরা বলতে পারতাম যেহেতু দর্পণ প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না, মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর নির্ভর, দর্পণের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। 4 নম্বর কোশ্চেন, এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু বাহককে। আচ্ছা, এন শ্রেণী মানে কি? নেগেটিভ টাইপ বা এন টাইপ অর্ধপরিবাহী, যেটাকে আমরা বলি এন টাইপ মানে সংখ্যায় বেশি নেগেটিভ বা ইলেকট্রনস, তাহলে সংখ্যায় কমকে সংখ্যালঘু মানে হোলস, মানে তাহলে বলতে পারি এন টাইপ বা এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক হলো হোলস। কোন তাপমাত্রায় অর্ধপরিবাহীর অন্তরক হিসেবে কাজ করে? একমাত্র 0 কেলভিন তাপমাত্রা বা -273°C উষ্ণতা। তাহলে 4 নম্বর কোশ্চেনের উত্তরটা কী হবে? হোলস, অতবারটা হবে তোমার 0 কেলভিন বা -273°C। আমি যদি উত্তরগুলো একবার বলে দিই তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির আধান, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির আধান কোনো চৌম্বক বল অনুভব করে না বা চৌম্বক বল শূন্য হয়। অ্যামমিটার এবং ভোল্টামিটারের মধ্যে রোধ ভোল্টামিটারের বেশি। লেন্সের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্ক হচ্ছে গিয়ে sin θ সমান 1/μ। মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না। এন শ্রেণীর অর্ধপরিবাহীর সংখ্যালঘু বাহক হচ্ছে গিয়ে তোমার হোলস। -273°C বা 0 কেলভিন তাপমাত্রায় সমস্ত অর্ধপরিবাহী অন্তরক পদার্থ নিয়ে আচরণ করে। আমাদের 2 নম্বর কোশ্চেনগুলো সম্পর্কে আমি হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিডিও লেন্থ আমাদের মোটামুটি খুব কমের মধ্যে আমরা শেষ করে দেবো। একটি কার্বন রোধকের উপর আঁকা 4টি বলয়ের বর্ণ বাদামি, কমলা এবং সবুজ। বাদামি মানে তার বর্ণকোড 1, কমলা মানে 3 আর সবুজ মানে 5। এবং চতুর্থ বর্ণ বলছে রূপলি। তাহলে ওই রোধকের সম্ভাব্য রোধের পাল্লা কত? আমি জাস্ট শর্টলি তোমাদের বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। কি হচ্ছে এখানে 3-এর 1 দাগের কোশ্চেনটা। আমরা যদি এ বর্ণ বলি, বাদামি বর্ণটা কোড কত 1, বি বর্ণ কত তোমার হচ্ছে গিয়ে বেগুনি, বেগুনি বলতে 3, আর সি বর্ণ সবুজ 5, এবং ডি বর্ণটা কি রূপলি বলতে কত 10% সহনশীলতা। তাহলে সেক্ষেত্রে কার্বন রোধকের রোধ কত হবে যদি আমরা এই 10% সহনশীলতাটাকে হিসেব না করি আগে? তাহলে সেক্ষেত্রে হবে প্রথম বর্ণের কোড হবে ডিজিটটা বসবে, দ্বিতীয় বর্ণের কোড 3 এবং 5টি শূন্য বসবে, এত ওহম। এবার এর 10% যদি আমরা করি তাহলে সেটা কত হবে? 10% যেটা করলে হবে সেটা তোমার হচ্ছে গিয়ে 13-র পরে 5টি শূন্য ইন্টু 10/100, তার মানে যেটা দাঁড়ালো এটা। তাহলে যেটা কত আর এর যে তুল্য পার্টটা হবে সেটা কত 13 পরে 5টা শূন্য ±5% লিখলেও হবে, অথবা আমরা এটাকে উত্তর এভাবে লিখি যে 13 তারপরে 5টি শূন্য ±13-র পরে 4টি শূন্য প্লাস মাইনাস দিয়ে, অর্থাৎ সেই কার্বন রোধকের পাল্লা নির্ণয় করো। এইটুকু লিখলে, একটু ভাষা প্রয়োগ করে এইটুকু লিখলে মোটামুটি তোমরা 2 পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে? জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানে শান্ট যুক্ত করলে শান্টের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে? খুবই সহজ কোশ্চেন, এটা আমরা ক্লাসে বারবার প্র্যাকটিস করিয়েছিলাম এবং খুব আসে বলেছিলাম বারবার। একের অথবা যদি আমরা দেখি অথবা, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারি? এটা একটা গ্যালভানোমিটার, এর মধ্যে আমরা একটা শান্ট যুক্ত করছি, যা শান্টের রোধ S, গ্যালভানোমিটার রোধ G, এর মধ্যে আমরা একটা উৎস যুক্ত করে প্রবাহমাত্রা পাঠাচ্ছি, সেই প্রবাহমাত্রা কত হবে I, এবং এই প্রবাহ এই গ্যালভানের মধ্যে কত যাবে IG, এবং শান্টের মধ্যে যাবে কত IS, এবং গ্যালন 2 প্রান্তের বিভব কত V। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা জানি I সমান IS প্লাস IG, এবং ওরা কি বলেছে যে গ্যালভানোমিটারের যে প্রবাহটা যাবে, এই কোশ্চেনটা দেখো ভালো করে, যে শান্টের মধ্যে মূল প্রবাহের 1/n অংশ, শান্টের মধ্যে যে প্রবাহটা যাবে ISটা হবে I এর 1/n অংশ বলতে এটা, ঠিক আছে।
এবার আমরা কি জানি, দুই প্রান্তের ভোল্টেজ সর্বদাই সমান হবে, একে প্রবাহমাত্রা আইজি ইন্টু জি, আইএস ইন্টু এস, মানে বিভাবের দিক থেকে যেহেতু ভি ইকুয়ালস টু আইজি জি ইকুয়ালস টু আইএসএস, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, শান্টের মান চেয়েছে আইএসএস, শান্টের মান কিন্তু আইএস ইন্টু এস ইকুয়ালস টু আইজি ইন্টু জি। সো যেহেতু এস মানটা চেয়েছে তাহলে কত লিখতে পারে, আইজি ইন্টু জি বাই আইএস। এটাকে ক্যালকুলেশন যদি একটু করা যায় তাহলে কী হবে, এখানে যেটা দাঁড়ালো তোমার হচ্ছে গিয়ে আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি, তাহলে জি বাই আই বাই আইজি, জি বাই আই বাই আইজি মাইনাস 1। আচ্ছা, এই মানটা কত, ওরা যেটা বলেছে কোশ্চেনে সেটা কি বলেছে, জি ঘালনের মধ্যে সমান্তরাল কত মানে সংযুক্ত করলে শান্টের মধ্যে মূল প্রবাহের 1/s অংশ যাবে। শান্টের মধ্যে যে মূল প্রবাহটা হবে সেটা তোমার হচ্ছে গিয়ে সেটা হবে মূল প্রবাহের 1/s অংশ যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার শান্টের মধ্যে যে প্রবাহটা হবে মূল প্রবাহের কত হবে, 1/s অংশ হবে। সেক্ষেত্রে আমরা এখানে যে মানটা বসাতে পারি সেটা তোমার হচ্ছে গিয়ে, আমরা এটা একটু ভুল করলাম, এই জায়গাটা চেঞ্জ করতে হবে, এই জায়গাটার অন্য ক্যালকুলেশন হবে। তাহলে আমরা কি পেলাম এখানে, এই জায়গাটা কি পেলাম, সেটা এস ইকুয়ালস টু আইজিজি বাই আইএস। সো এখানে কি লিখতে পারি আমরা, আইজি জি বাই আইএস। আইজিজি মানে কত, আই মাইনাস আইএস বাই আইএস ইন্টু জি। এটাকে আমরা একটু ভালো করে লিখি, তাহলে কত দাঁড়াবে, আই বাই আইএস মাইনাস 1 ইন্টু জি। সো আই বাই আইএস এর মান কত এখানে বলো তো, আই বাই আইএস এর মান হবে তোমার শুধুমাত্র এন, এখান থেকে বললে কি আমরা তোমার শুধুমাত্র এন হবে, তাহলে এখানে কত হবে, এন মাইনাস 1 ইন্টু জি, অর্থাৎ শান্টের মধ্যে প্রবাহমাত্রা কত হবে, এন ইন্টু 1 মাইনাস জি, এটা হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, চৌম্বক প্রবণতা কে এবং চৌম্বক ভেদ্যতা মিউ, কে এবং মিউ দিয়ে পরাচৌম্বক এবং অয়স্চম্বকের পার্থক্য লিখতে পারে। দেখো তোমাদের বইয়ের মধ্যে পার্থক্য ছিল, শুধু পার্থক্য লিখতে হবে, একদিকে পরা একদিকে অয়স্চম্বক, মানে চৌম্বক ভেদ্যতার সম্পর্ক দিয়ে আর চৌম্বক প্রবণতা দিয়ে। চৌম্বক ভেদ্যতা অবশ্যই পরাচৌম্বকের ক্ষেত্রে অয়স্চম্বকের ক্ষেত্রে বেশি এবং পরাচৌম্বকের ক্ষেত্রে একের কাছাকাছি কিন্তু ধনাত্মক, কিন্তু প্রবণতার ক্ষেত্রে এটা অয়স্চম্বকের ক্ষেত্রে একের বহুগুণ বেশি হয়, এটা একের কাছাকাছি কিন্তু সামান্য বেশি হয়। আর প্রবণতার ক্ষেত্রে অয়স্চম্বকের ক্ষেত্রে বহুগুণ বেশি হয় আর পজিটিভ, আর পরাচৌম্বকের ক্ষেত্রে একের কম হয় কিন্তু পজিটিভ হয়। দুটি দীর্ঘ পরিবাহী তারের মধ্য দিয়ে 25 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা একই অভিমুখে প্রবাহিত হচ্ছে। তার দুটির মধ্যে দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয় তবে প্রতি একক দৈর্ঘ্যের আকর্ষণ বল ক্রিয়াশীল। আচ্ছা, 25, 5, 4 সেন্টিমিটার। কত নম্বর কোশ্চেন, 4 অথবা যেটা বলেছে ওরা করতে হবে, দুটি তার, এখানে একটা এখানে একটা, এর মধ্যে প্রবাহ যাচ্ছে I1, এর মধ্যে প্রবাহ যাচ্ছে I2, এদের মধ্যে দূরত্ব R। একটা বলেছে I1 সমান 25 অ্যাম্পিয়ার, I2 বলেছে তোমার 2 অ্যাম্পিয়ার না 5 অ্যাম্পিয়ার, সরি 5 অ্যাম্পিয়ার, আর R বলেছে তোমার 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার 4/100। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বল চেয়েছে, প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বল আমরা সূত্র জানি, μ0/4π 2 ইন্টু I1 I2 বাই R। μ0/4π এর মান কত, জাস্ট 10⁻⁻7, 2 ইন্টু I1 মানে 25 ইন্টু 5/4/100। তাহলে যেটা দাঁড়ালো এখানে সেটা হচ্ছে ক্যালকুলেশন যদি করা যায়, সেটা 25 ইন্টু, তাহলে যেটা দাঁড়ালো এটার সঙ্গে উপরে গেলে কত হবে, 10⁻⁵, 25 × 50, 5 50 250, 250, তার মানে 2.5 10⁻⁻3 নিউটন পার মিটার। এত বা ক্যালকুলেশন যেটা করবে এখানে মানগুলো বসালে যেটা আসবে সেটাই, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে,
নেক্সট কোশ্চেন যেটা বলেছে সরণ প্রবাহ মাত্রা বলতে কী বোঝো, বা কোনো একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে প্রতি একক সময় যে সময়ের সঙ্গে কোনো একটা অঞ্চলের পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের যে অনুপাত বা পরিবর্তন তড়িৎ ক্ষেত্রে ধরুন কোনো অঞ্চলে যে প্রতি একক সময় যে আধান প্রবাহিত হয় তাকে হলো সরণ প্রবাহ মাত্রা। এর গাণিতিক রাশিমালাটা আমরা প্রত্যেকেই জানি। সরণ প্রবাহের রাশিমালার ডেফিনেশন দিক থেকে অ্যাকচুয়ালি আমরা জানি যে কারেন্ট আই ইকুয়ালস টু কিউ বাই টি। এখানে কিউ কত, ডিডিটি অফ কিউ বলতে তোমার হচ্ছে গিয়ে এপসিলন নট ইন্টু ফাই। কেননা আমরা জানি কিউ বাই এপসিলন নট ইজ ইকুয়ালস টু ফাই ফ্লাক্সের ক্ষেত্রে, গাউসিয়ান উপপাদ্যের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ফাই ইকুয়ালস টু কী বলতে পারি, এপসিলন নট যদি আমরা বের করে দিই ডিডিটি অফ ফাই ইকুয়ালস টু তড়িৎ ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল এ, ই ইন্টু এ। আর যদি আমরা ক্ষেত্রফল এ ধ্রুবক সঙ্গে বের করে দিই এপসিলন নট এ ইন্টু ডিডিটি অফ ই, এটা তোমার হচ্ছে গিয়ে সরণ প্রবাহের গাণিতিক রূপ বা রাশিমালা লিখলে 1 নম্বর পাবে। আর তাহলে কোনো স্থানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে ধরুন সৃষ্ট প্রবাহ আধান প্রবাহের হারকে বলা হয় সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা ভ্রাংশ প্রবাহ, স্থানচ্যুতি প্রবাহ। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক, মানে টি এবং ল্যামডার মধ্যে, এটা খুব সহজ কোশ্চেন, সম্পর্ক বের করে দেওয়া আছে। একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি দেওয়া আছে এত, তবে বোরের তত্ত্ব অনুযায়ী কৌণিক ভরবেগ কত? উত্তেজিত অবস্থায় শক্তি দেওয়া আছে কত, এখানে কোশ্চেন দেওয়া আছে শক্তি ই এন ইকুয়ালস টু আমরা কি জানি ই এন ইকুয়ালস টু -13.6 বাই এন স্কোয়ার, কিন্তু এই মানটা কত দিয়েছে -3.4 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট 3.4। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এন স্কোয়ার ইকুয়ালস টু 13.4 বাই 3.4, সেক্ষেত্রে তোমার যেটা আসবে এটা কাটাকাটি করলে তোমার মেন কথা 4 হবে, ঠিক আছে, 4-এর কাছাকাছি। সো এন ইকুয়ালস টু 2 হবে, 4 না 3 হবে, এই তোমার হচ্ছে গিয়ে 3 4 3 4 3 4 12 এন স্কোয়ার ইকুয়ালস টু এটা এন এর মান কত 2 হবে। এন এর মান যদি 2 হয় মানে এখান থেকে আমরা এন এর মানটা বের করবো, এন এর মান যদি বেরিয়ে সেক্ষেত্রে কৌণিক ভরবেগ এল এন সমান সমান এন এস বাই 2 পাই। সো এন এস বাই 2 পাই এর মানটা কত হবে, এন এর মান যা বেরোবে সেটা 2 ইন্টু 6.625 ইন্টু 10⁻⁻34 বাই 2 পাই, এত কি তোমার হচ্ছে কি জুল ইন্টু সেকেন্ড কৌণিক ভরবেগের একক। এটা কৌণিক ভরবেগটা চেয়েছি আর কি। 7 নম্বর, টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার যদি হয় তবে সেটির পাল্লা সীমা বা দ্বিগুণ করতে টাওয়ারের উচ্চতা কত করতে হবে? টাওয়ারের উচ্চতা 4 গুণ করতে হবে। এখানে মানে 400 4 গুণ মানে কি 480 মিটার হতে হবে, টাওয়ারের উচ্চতা হতে হবে 480। এটা আমাদের ম্যাথ করলে বেরিয়ে আসবে। যাক, ওটা আমরা এমনিতে জানি, কারণ আমরা প্রত্যেকেই কী জানি বলো তো, আমরা জানি যে সীমার সঙ্গে যদি আমরা সীমা এক্স বলি আর উচ্চতা এইচ বলি, তাহলে সীমার সঙ্গে উচ্চতার সম্পর্ক 2HR। তো সীমাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এখানে ধরো তোমার সীমা করলো আমরা ওয়াই, সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এই নতুন উচ্চতাটা যেটা হবে 2RH1, সেটা ওরা চেয়েছে। সীমাটা কত, ওয়াই এর মানটা হবে আগের দ্বিগুণ, মানে আমরা যদি বসিয়ে দেই ওয়াই বাই এক্স বসিয়ে দেই √অফ 2RH1 বাই 2RH, সেক্ষেত্রে আমরা ওয়াই বাই এক্স এর মানটা কিন্তু দ্বিগুণ মানে 2 জাস্ট, তাহলে এখানে সব কাটাকাটি হয়ে গেল। এখান থেকে যেটা পাবো আমরা সেটা 2 ইকুয়ালস টু √অফ H1 বাই H, দ্যাট মিনস 4 ইকুয়ালস টু H1 বাই H। সো H1 ইকুয়ালস টু 4H, 4 ইন্টু 120, দ্যাট মিনস 480 মিটার হবে উত্তর, ঠিক আছে। আর কি বলেছে যে 3×10⁸ হার্টজ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত? দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে খুব সহজ বিষয়, এল ইকুয়ালস টু বা এল গ্রেটার দ্যান ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য বাই 2, এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু কি জানি আমরা সি বাই এন, যেহেতু সি ইকুয়ালস টু এন ল্যামডা, সি বাই এন। সি এর মান কত বলেছে 3×10⁸, আমরা আলোর বেগ জানি, এবং কম্পাঙ্ক ওরা কিন্তু এটা বলেছে 10⁸। তাহলে সেক্ষেত্রে এটা মান কত 1 তরঙ্গ দৈর্ঘ্য, সেটা 1 হয়, তাহলে এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই কী পাবো, ল্যামডা ইজ এল ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস এটা পাবো 1/2, দ্যাট মিনস 0.5 মিটার বা তার বেশি হবে। দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য 0.5 মিটার বা তার বেশি হবে।
আমি খুব কম সময়ের মধ্যে দিয়ে আমি তোমাদের সমস্ত এমসিকিউ, সমস্ত এসএকিউ এবং 2 মার্কসের কোশ্চেনগুলো করে দিলাম। এরপর যদি আমরা পরবর্তীতে কারো কোনো মানে কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই কোশ্চেনের জন্য তোমরা আমাকে কমেন্ট করবে, আমি সেই কোশ্চেনটার জন্য স্পেশালি সলভ করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।